প্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। প্রতি রাতে আমাদের এই আয়োজন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিশেষ করে গ্রামীণ জনপদের মানুষ যেভাবে আপনারা দেখে প্রতিক্রিয়া জানান, টেলিফোন করেন, এসএমএস পাঠান, আমরা আসলে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জানানো ছাড়া আমাদের আর কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু সেই কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আপনারা যারা বিশেষ করে গণমাধ্যম খেয়াল করে থাকেন, সাম্প্রতিক সময়ে একটি বিতর্ক কিন্তু আমরা দেখি যে গণতন্ত্র এবং উন্নয়ন নিয়ে কিন্তু একটা পাল্টাপাল্টি বক্তব্য আমরা দেখছি, শুনছি। আপনারা জানেন যে দেশের উন্নয়নের কথা আমরা কম বেশি সবাই জানার চেষ্টা করি, কিংবা আন্তর্জাতিক অঙ্গনে যখন বাংলাদেশের ভূয়সী প্রশংসা করা হয়, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীও গতকালকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ফিরে যে কথা বলছিলেন এবং বিশ্বব্যাপী বাংলাদেশের প্রশংসার কথাই বলছিলেন এবং জিডিপির কথাও বলছিলেন, কিন্তু এই যে উন্নয়ন সাধিত হচ্ছে সেই কোত্থেকে টাকা পয়সা আসছে সেটি কিন্তু অনেক বড় একটি ফ্যাক্টর। এবং এই টাকা পয়সাটি কারা যোগান দিয়ে থাকেন, কারা আদায় করে থাকেন? নিশ্চয়ই জনগণ দিয়ে থাকেন, কিন্তু যারা রাজস্ব আদায় করেন তারা কিন্তু সেই প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, তারা কিন্তু সেই অন্ধকারেই থেকে যান এবং তাদেরকে কখনো আমরা ডেকে এনে অভিনন্দন জানাই না, তাদেরকে কখনো কংগ্রেচুলেট করি না, কিংবা তাদের এই কৃতিত্বের কথা আমরা কখনো স্বীকার করি না, কিন্তু তারা কিন্তু নীরবে নিভৃতে পড়ে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের মোট রাজস্ব আয়ের অন্তত 60% বাজেটের এই রাজস্ব সেক্টর থেকে আসেন। আমরা একটা কৃতজ্ঞতা জানাতে চাই তাদেরকে। এবং আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাস্টম ডে আগামীকাল, এবং সেই দিনটিকে সামনে রেখে মানে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই, কিন্তু একটা উপলক্ষ তো লাগে। সেই উপলক্ষটাই হচ্ছে আগামীকাল আন্তর্জাতিক কাস্টমস ডে, এবং সেই উপলক্ষে আমরা আজকের এই অনুষ্ঠান সাজিয়েছি এবং আমরা আজকের অনুষ্ঠানের বিষয় রেখেছি রাজনীতি এবং উন্নয়নের রাজস্ব কীভাবে সহযোগিতা করে, এবং রাজনীতি বা রাজনীতির বাইরে যারা থাকেন তারা ঝুঁকি নিয়ে কিভাবে দেশের জন্য কাজ করছেন, সেগুলো আমরা আজকের অনুষ্ঠানে হয়তো আলোচনা করার চেষ্টা করব। আমরা আজকের অনুষ্ঠানে আহ্বান জানিয়েছি বা আমাদের অতিথি হিসাবে পেয়েছি এফবিসিসিআই এর সাবেক সভাপতি এবং আমার অসম্ভব রকমের প্রিয় একজন মানুষ, এবং আপনারা জানেন যে তিনি সবসময়ই আমাদেরকে সময় দেন এবং আমরাও তার প্রতি কৃতজ্ঞ। কাজী আকরামউদ্দিন আহমেদ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জানি ব্যক্তিগত দাওয়াত রেখে আপনি এসছেন, আমি কৃতজ্ঞ স্যার আপনার কাছে। আমরা আজকে পেয়েছি শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান। অনেকদিন পর আপনাকে পেয়েছি এবং আমার ধারণা আমরা বেশ কিছু তথ্য জাতিকে বা বাংলাদেশের দর্শককে দিতে পারবো। এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর এ.কে.এম. নুরুজ্জামান, কমিশনার কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ঢাকা পূর্ব। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কাজী আকরামউদ্দিন, আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। এবং আমি যেমনটা বললাম যে এরা কিন্তু প্রদীপের ঠিক অন্ধকারের মধ্যেই থাকে, কিন্তু অনেক ঝুঁকি নিয়ে অনেক কাজ করেন। তো তাদেরকে কৃতজ্ঞতা জানাতেই আমার আজকের একটি আয়োজন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে অসাধারণ একটি বক্তব্য রেখেছেন। তিনি কিন্তু বলেছেন মানে বিশেষ করে 1975 সালের 15ই আগস্টের ঠিক আগস্ট মাসে বাংলাদেশের জিডিপি ছিল 7+। আমরা অনেক অর্থনীতিবিদকে চিনি, জানি, দেখি, কিন্তু আমরা তখন কখনো এই সব কথাগুলো বলতে আমরা শুনি না তাদেরকে। এবং এমন একটি সময় বঙ্গবন্ধুকে হত্যা করা হলো যে যখন দেশের অর্থনীতি 7+ জিডিপি। আমরা পরে খোঁজ খবর নিয়ে দেখেছি 7.16 সে সময় ছিল জিডিপি। তো বাংলাদেশকে এগিয়ে যেতে হবে এবং এই তরুণ নেতৃত্ব এবং তরুণ যারা আছেন সৎ কর্মকর্তারা, তাদের সহযোগিতা নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কালকের বক্তব্যটা একটু দেখাতে চাই, দেখিয়ে আপনার মন্তব্য শুরু করব। আমার সবসময় এটাই চিন্তা হয় যে যখনই বাংলাদেশের মানুষ খুব ভালো থাকে, স্বস্তিতে থাকে, বাংলাদেশের উন্নতি হয়, তখনই যেন ষড়যন্ত্র আরও বেশি শুরু হয়। কারণ 15ই আগস্টের ঘটনা যখন ঘটেছিল, বাংলাদেশ কিন্তু তখন মানুষের খাদ্য অভাব ছিল না, সমস্ত খাদ্যের দাম কমে গিয়েছিল, মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে এসেছিল। তখনও কিন্তু আমাদের প্রবৃদ্ধি ওই জাতির পিতার আমলেই প্রথম 7 ভাগে উন্নীত হয়েছিল। তখন বাংলাদেশ যে এত দ্রুত একটা যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করবে, এটা অনেকে বিশ্বাসই করতে পারেনি, ভাবতেই পারেনি। ঠিক ষড়যন্ত্রটা কিন্তু তখনই ঘটল। কাজে এখনও আমরা যখন আবার একটা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, আন্তর্জাতিক বিশ্ব খুব প্রশংসা করছে, সব করছে, খুব ভালো কথা,
কিন্তু ওই প্রশংসা শুনে মন গলা এটা আমার স্বভাব না, বরং সেখানে আবার কোনো সন্দেহের কিছু আছে কিনা সেটাও আমাদের চিন্তা করতে হবে যে বাংলাদেশ একটা দেশ এভাবে এগিয়ে যাবে, এটা হয়তো অনেকেই নিতে পারবে না। আমাদের শত্রু বাইরে না, ঘরের শত্রুই বিভীষণ। কারণ ওই 75-এর পরে যারা ক্ষমতায় ছিল আর ক্ষমতাকে ভোগ করে যারা অর্থ সম্পদ বানিয়েছে, যারা এতিমের টাকাটাও চুরি করে খেয়েছে, তাদের কাছে ক্ষমতাটাই তো সব, আর তো কিছু বুঝে না তারা, তাতে দেশ গোল্লায় যাক। তারা দেশের বদনাম করতেই ব্যস্ত, তারা কিভাবে দেশের ক্ষতি করবে সেই চিন্তাই তারা থাকে। কাজে এরা যে ওই সেই 2013, 14, 15 মতো আবারও তারা কিছু করবে না, এটা কিন্তু এই ধারণা মানে এই আশঙ্কা কিন্তু রয়েছে যে আবারও কিছু করবে না, এটা কিন্তু না, হয়তো আবার আরেকটা আঘাত তারা করতে পারে বা চেষ্টা করবে। তবে আমি এটুকু বলতে পারি যে জনগণ আমাদের সাথে আছে। আর স্যার, আমি ইচ্ছা করে এই বক্তব্যটি শোনাতে চাই, এই কারণে শোনাতে চাই যে আমরা কখনো মানে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করি না। এত বড় বড় অর্থনীতিবিদ আমরা দেখি, কেউ তো কৃতজ্ঞতা স্বীকার করে না। যার যা প্রাপ্য তাকে কিন্তু সে কথাটি বলতে হয়। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বিশেষ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে বাংলাদেশের যেই অগ্রগতির সূচক কিংবা আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে, সেখানেও কিন্তু বাংলাদেশ মানে অসম্ভব রকমের ভালো উন্নতি করেছে। আমরা সেগুলি সারা দিনব্যাপী আমাদের খবরে যাচ্ছে। তো সব কিছু মিলে তারপরেও কিন্তু আমাদের চাই 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 এরকম একটা টেন্ডেন্সি, এবং সেই চাওয়ার ঊর্ধ্বে কখনো আমরা আর উঠতে পারি না। কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আমরা অনেক সময় বলে থাকি রাজনীতি মানুষের কল্যাণ যারা করে, কল্যাণ করতে চায় তারাই রাজনীতি করে, এবং রাজনীতি যারা করে তারা দেশের উন্নয়নও দেখতে চায়। তো উন্নয়ন আর রাজনীতি দুইটা ওতপ্রোতভাবে জড়িত। শুধু রাজনীতি করলে চলবে না, শুধু উন্নয়নেও ধারাবাহিকতা রাখতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে। তো আমি নিজে খুব আশ্চর্যান্বিত হচ্ছি, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না, এটা সত্যি কথা, যে 75-এ বাংলাদেশের জিডিপি গ্রোথ 7.16%। এটা আশ্চর্য লাগতেছে আমার কাছে, আমি নিজেই স্বীকার করি এটা। সুতরাং আজকে যে সংবাদটা দেখলাম, এবং আপনি বলেছেন যে আমরা অর্থনীতিবিদ, বাংলাদেশে যারা বিশিষ্ট অর্থনীতিবিদ আছেন তাদের কাছে আলাপ করে দেখেছি, তারা অনেক সমস্ত রেকর্ড ঘেটে তারা বলেছে হ্যাঁ 7-এর উপরেই ছিল। তা 7-এর উপরে যদি থেকে থাকে তাহলে ওই সময় খাদ্যশস্যের অভাব থাকা সত্ত্বেও ওই টাইমে ঠিক ওই মুহূর্তে ছিল না, 75-এর অগাস্টে ছিল না। তাহলে জিডিপি গ্রোথ এই অবস্থা, মানুষের খাদ্যের অভাব ছিল না, দেশ শাসিত হচ্ছিল জাতির পিতার মানে মন্ত্রিসভার মাধ্যমে। সেই সময় এই ঘটনা ঘটলো কেন? আজকে জননেত্রী শেখ হাসিনা যে বলছে যে বাংলাদেশের দুর্ভাগ্য, যখনই বাংলাদেশ সামনের দিকে যায়, বাংলাদেশ যখন উন্নয়নের দিকে যায়, তখনই ষড়যন্ত্র শুরু হয়, এবং সেই ষড়যন্ত্র এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নে বাধাগ্রস্ত করার জন্যই বঙ্গবন্ধুকে ওই সময় এই নির্মমভাবে হত্যা করা হয়। সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে এখন একটা সময় উন্নয়নের সময়, এবং আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, তা এখনই একটা বড় ষড়যন্ত্র করার সময় এসছে। তার অর্থ আমরা উন্নয়ন দেখতে চাই না, আমরা উন্নয়নের ষড়যন্ত্র করি। তা আমার একটা কথা হলো, যে কথাটা আমার বারবার মনে হয় যে 21 বছর তো সেই উন্নয়নের ধারা পিছনের দিকে চলে গেছিল। তারপরে 90-তে যে আসলো নেত্রী আসলেন 21 বছর পরে, সেই 21 বছর পরে এই 5 বছরে উনি যে ধারাবাহিকতা না, উনি যে উন্নয়নের ধারা উনি শুরু করেছিলেন, তখন আপনি নিশ্চয়ই জানেন যে খালি একটা দিকটা বলি, ইলেকট্রিসিটি সেই 90 থেকে 95, 96 পর্যন্ত ইলেকট্রিসিটি ছিল অবস্থান, সেই অবস্থান থেকে উনি 96-এ এসে কোথায় নিয়ে গেল, একটা খালি তুলনা। কিন্তু আমি বলবো যে আজকে যে 5 আর 3 8 বছর, এবং ছিল আগে 5 বছর, এই 8 বছর এই 5 বছর একসাথে যদি হতো, 96-এ ওনার পরে যদি 2001-এ ওই জাতীয় পরিবর্তন না হতো, এই 2001-এর যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা কিভাবে
অমানসিকভাবে মানুষের, বিশেষ করে সংখ্যালঘুদের প্রতি, দেশের মানুষের প্রতি যে অন্যায় অবিচার চলছে, এবং তারপরে আবার 2008-এ এসে 7-এ 2 বছর তো কি গিয়েছে আপনারা সবাই জানেন, 2 বছরের কথা কেউ কেউ দোষ দেয়, কেউ করে, কিন্তু 2 বছরে আমরা থমকে দাঁড়িয়েছিলাম, এতে কোনো সন্দেহ নেই, যেটা হওয়া ছিল হয়নি। তা আমি বলতে চাই, যদি ওই মাঝখানে 2001 থেকে 2006 পর্যন্ত এই কন্টিনিউটি থাকতো এই সরকারের, তাহলে আজকে আমাদের দেশ কোথায় চলে যেত। আর বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, তাহলে যে বঙ্গবন্ধু 7.1 ওই টাইমে করে গেছেন, সেই আজকে দেশের অবস্থাটা কি দাঁড়াতো, এটা শুধু আমাদের চিন্তা করতে হয়। সুতরাং আজকে আপনি বলছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কথা, সেখানে দেখলাম সবার সাথে আমাদের নেত্রী কিভাবে বসে আছেন, আমরা দেখেছি কি কথা বলেছেন। আমি জাপানে ওনার সাথে গিয়েছি, জাপানে গিয়েছি, আমি ইন্ডিয়া গিয়েছি, চায়না গিয়েছি। আমি একবার জাপানের কথাই বলি, জাপানে যখন প্রাইম মিনিস্টার অন্যদের সাথে কথা বলছিলেন, তখন আমার মনে হচ্ছিল শি ইজ নট এ প্রাইম মিনিস্টার অফ এ ডেভেলপিং কান্ট্রি, হি টকস লাইক এ প্রাইম মিনিস্টার অফ এ ডেভেলপ কান্ট্রি। এটা আমি দেখেছি। এবারেও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেখলাম যাদের সাথে উনি বসে আছে, ঠিক ওইভাবে কথা বলতে পেরেছেন উনি, এবং উনি বলেন যে আমাদের সবাই খালি প্রশংসা করতেছিল, এই প্রশংসা কি ভালোর জন্য, না এই প্রশংসা আমাদের ভুলিয়ে দেওয়ার জন্য? এবং না হলে আল গোরকে উনি যে কথাটা বলেছেন, এইটা আমি মনে করি বিশ্বের কোনো নেতাই পারত করে সন্দেহ। এই জন্য বঙ্গবন্ধুর কন্যা যেবারে 2000 উনি যখন পরাজিত হলেন 2001-এ, তখন ক্লিনটন এসেছিল এই দেশে গ্যাস নেওয়ার জন্য, গ্যাস বিক্রি করার জন্য। উনি বলেছিলেন যে আমার দেশে যে গ্যাস পর্যাপ্ত আছে বলে আমি বিশ্বাস করি না, তারপরেও আমার দেশের জন্য 50 বছরের গ্যাস না রেখে গ্যাস বিক্রি করার কোনো প্রশ্ন উঠতে পারে না। সেই জন্যই উনি ক্ষমতায় যাননি। আর একজনে কথা দিয়েছিল যে হ্যাঁ, আমি ক্ষমতা আসলেই আপনার কাছে গ্যাস বিক্রি করব, কিন্তু উনি নিজেই জানতেন না যে ওনার দেয়ার মতো, বিক্রি করার মতো গ্যাস আছে কিনা মাটির নিচে, সেটা কিন্তু খবর নেন নাই কখনো। কিন্তু নেত্রীর ধারণা ছিল যে দেশেরটা রেখে দেশের সম্পদ অন্যের কাছে বিক্রি করে দিয়েও আমি ক্ষমতায় যাব না। সুতরাং উনি সেই ক্ষমতায় যান নাই। ওই 5 বছরের যে একটা ব্রেক হয়ে গেছিলো, ওই ব্রেকের পরে আবার যখন শুরু করলেন এই যাত্রা, আজকে 8-9 বছরের যাত্রা, আপনি দেখেন আমরা ব্যবসায়ী, আমরা বিশ্বে যখন আগে যেতাম তখন আমাদের বলতো তোমার দেশ ওই যে তলাবিহীন ঝুড়ি যে বলেছে কিসিঞ্জার, সেই দেশ তোমার দেশ, কান্ট্রি অফ ফেমিন, কান্ট্রি অফ সাইক্লোন, কান্ট্রি অফ ডিভাস্টার, কান্ট্রি অফ পভার্টি, এই ছিল তোমার দেশ। সেই দেশ আজকে যে কিচিঙ্গার বলেছিল বটমলেস বাস্কেট, সেই কিচিঙ্গার যিনি ওনার হাতে যখন সেই অ্যাওয়ার্ড তুলে দিলেন, তখন উনি বলেছিলেন আমার জীবনের সবচেয়ে একটা পরম মুহূর্ত। এইটা কত বড় কথা। সুতরাং আমি বলি যে এবারে যে উনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এই কিন্তু বাংলাদেশের কোনো নির্বাচিত প্রতিনিধিকে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রথম নিমন্ত্রণ করেছে। তার অর্থ যে বাংলাদেশের উপরে সব ডেভেলপ কান্ট্রির নজর পড়েছে। কেন বাংলাদেশ এমন একটা অবস্থানে, আমি সেদিন এক জায়গায় বলেছিলাম যে বাংলাদেশের দিকে এখন সব তাকিয়ে আছে কেন, জাপান আসতে চাচ্ছে, চায়না আসতে চাচ্ছে, ভারত আসতে চাচ্ছে, আমেরিকা আসতে চাচ্ছে, ইউকেও ইদানিংকালে দেখেছেন ইউকে একটা এগ্রিমেন্ট করেছে। কেন আসতে চাচ্ছে? এই যে আজকে অনেকে বলে যে আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের ইয়ং জেনারেশন, আর এগুলো তো আগেও আমাদের ছিল না। ভৌগোলিক অবস্থান কি পরিবর্তন হয়েছে শেখ হাসিনা আসার পরে? আমাদের ইয়ং জেনারেশন কি পরিবর্তন হয়ে গেছে? কিন্তু এরা সবচেয়ে আমি বলবো যে আরও একটা জিনিসের সাথে আছে, সেটা হলো লিডারশিপ, নেতৃত্ব। এই নেতৃত্ব যদি মানুষ দেখে যে এই নেতৃত্ব এই দেশের একটা স্ট্রং ডেমোক্রেসি দিয়েছে, ওই যে আপনি বলছেন গণতন্ত্র উন্নয়ন, এই গণতন্ত্র না থাকলে উন্নয়ন হয় না, উন্নয়ন করতে হলে গণতন্ত্র আনতে হয়। কিন্তু আমি এফবিসিসির প্রেসিডেন্ট থাকা অবস্থায় 13, 14, 15, আমার সৌভাগ্য দুর্ভাগ্য আমি জানি না, এই 3টা বছর আমরা কি করেছেন 3টা বছর, সে আগুন সন্ত্রাস বলেন যা বলেন, পড়ায় জ্বালায়, আমি ওনার কাছে 2 বার গিয়েছি, কত রকম করেছি, কথাবার্তা বলার হয়েছে। সেই হিসেবে নেত্রী ওনাকে ফোন করেছিলেন, আপনারা সবাই জানেন। এমনকি হোম মিনিস্টারই পর্যন্ত ওনাকে দেওয়ার কথা বলা হয়েছিল। সুতরাং আমি বলি যে যদি উন্নয়ন চায়, দেশের ভালোবাসে, রাজনীতি মন প্রাণ দিয়ে সবাই করে, দেশের উন্নয়ন করতে গেলে ধ্বংসাত্মক কাজ কেউ করতে পারে না। কিন্তু ওই 3 বছরে বাংলাদেশকে ধ্বংস করতে পারে নাই। এই জন্য বাংলাদেশে ইকোনমি ইজ নট ডিপেন্ডেন্ট অন ইকোনমি অফ ঢাকা অ্যান্ড চিটাগং। বাংলাদেশের ইকোনমি এখন রুরাল ইকোনমি বেশি ভাইব্রেন্ট রিজিলেন্ট। এই রুরাল ইকোনমি সারা বাংলাদেশকে
এখানে হরতাল করে, ঘেরাও করে, অবরোধ করে বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করা যায় না, এটা প্রমাণিত সত্য হয়ে দাঁড়িয়েছে। এবং আবার যখন এখন ক্ষমতা এসছেন, এখন টাইম আমাদের যে এই কন্টিনিউটি আমাদের দরকার, আমাদের উন্নয়নের জন্য আমাদের গণতন্ত্র দরকার। সুতরাং আমাদের বিশ্বাস, আস্থা রাখতে হবে এবং আমরা আশা করি যেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ ওই জিডিপি গ্রোথ আজকে 7.11 আছে। এই জিডিপি গ্রোথ বিশেষ করে যদি পদ্মা সেতু হয়ে যায়, আমরা ওপারের লোক, আমরা বুঝি যে সারা বছরটা 60 বছর আগে আমি ঢাকা এসেছিলাম, সেই যে পাড়ি দেওয়া শুরু করেছি আর 60টা বছর গেল পাড়ি দিতে, এখন যদি আর 2 বছর আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আমরা হয়তো ইসের উপর দিয়ে এসে যেতে পারি। এই উন্নয়ন শুধু নর্থ বেঙ্গল না, এই উন্নয়ন সাউথ বেঙ্গল না, সারা বাংলাদেশের একই সমভাবে উন্নয়ন হচ্ছে। এবং সবচাইতে বড় কথা, রাস্তাঘাটে যারা যান নাই, গ্রামে যারা আগে যেতেন এখন যান, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে গ্রাম অঞ্চলের উন্নয়ন কোথায় হয়েছে। সবচাইতে একটা হলো উন্নয়নের এই বিষয়গুলো নিয়ে আসবো। আমি মনিরুল ভাই আপনার কাছে একটু আসি। আমি শুরুতে যে কথাটি বলেছিলাম যে আসলে আমার এই উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে যে রাজস্ব, এবং যেটি কিন্তু আপনারা করছেন এবং সেগুলো একদম প্রান্তিক পর্যায়ে রাজস্বের ব্যাপারে আমি বলবো ওনাদের সম্বন্ধে। হ্যাঁ, যেমন যেটা বলছিলেন যে আমরা কিন্তু দৃশ্যমান যা কিছু দেখছি সেগুলো কিন্তু কৃতিত্ব, আমি যদি বলতে চাই সেগুলো কিন্তু আপনাদেরই কৃতিত্ব, এবং সেটি আমরা বলি বা না বলি, স্বীকার করি বা না করি, কিন্তু সত্যি কিন্তু এটি। এবং কি মনে হয় যে যখন দেখেন যে আপনারা এত বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কি মনে হয়? ডেফিনেটলি যে কোনো উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে অর্থ। অর্থ ছাড়া কিন্তু কোনো স্বপ্ন দেখা যায় না এবং স্বপ্ন বাস্তবায়নের প্রশ্নও কিন্তু আসে না। আপনি দেখেন যে পদ্মা সেতু একসময় আমাদের স্বপ্ন ছিল, কিন্তু এখন কিন্তু স্বপ্ন না। আমরা কিন্তু নিজস্ব অর্থায়নে কিন্তু এই ধরনের একটা মেগা প্রজেক্ট আমরা কিন্তু বাস্তবায়ন করতে যাচ্ছি। এবং এর যদি অর্থমূল্য দেখেন প্রায় 25,000 কোটি টাকা, 25,000 কোটি টাকা, আরও বেশি 28,000 কোটি টাকা। তো এত বিশাল প্রজেক্ট এবং যোগান কিন্তু দিতে হচ্ছে আপনাদেরকে, মানে একদম পরিষ্কার কথাবার্তা যে জনগণ দিচ্ছে, কিন্তু আদায়ের দায়িত্বটা তো আপনাদেরই। পুরোটাই কিন্তু দেশীয় অর্থায়ন থেকে কিন্তু হচ্ছে এবং পুরোটাই কিন্তু এই দেশের জনগণই কিন্তু দিচ্ছে। এই দেশের জনগণ কীভাবে দিচ্ছে? নিশ্চয়ই একটা উন্নয়নের একটা মাত্রা, উন্নয়নের একটা প্রভাব বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং উন্নয়ন যত বেশি হচ্ছে তার মানে হচ্ছে ট্যাক্স দেওয়ার এবিলিটি কিন্তু বাড়ছে। তার মানে এটাও এক ধরনের কিন্তু ইন্ডিকেশন, এটাও একটা ইন্ডিকেটর যে মানুষ ট্যাক্স দিতে পারছে, এবং ট্যাক্স দিতে পারছে বলে কিন্তু দিন দিন রাজস্বের পরিমাণও কিন্তু বেড়ে যাচ্ছে। যেমন আপনি দেখেন যে 1972 সালে টোটাল আমাদের রাজস্বের পরিমাণ ছিল প্রায়, কাস্টমসের কথাই বলছি, প্রায় 52,000 কোটি টাকা টার্গেট ছিল, আদায় হয়েছে প্রায় 55,000 কোটি টাকা। আবার এখানে মানে এটা কোন ইয়ারে? 72 সালে, কিন্তু 72 তো এত হওয়ার কথা না। 72 সালে, হ্যাঁ সরি 52 কোটি টাকা, সরি 52 কোটি টাকা, 52 কোটি টাকার ভিতরে 54 তো 725 কোটি টাকা টোটাল আমাদের এই যে 54 কোটি টাকা যে আদায় হলো, দেখেন এখনকার বাজেট কত, 2,03,152 কোটি টাকা। কোথায় 54 কোটি টাকা আর কোথায় 2,03,152 কোটি টাকা। এবং যদি গ্রোথ দেখি, আমরা গ্রোথ কিন্তু দেখি যে অলমোস্ট প্রতি বছরে 18%-এর উপরে। তার মানে হচ্ছে একটা ব্যাপক সংখ্যক ভাবে একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে যারা ট্যাক্স দেওয়ার সামর্থ্য রাখেন। তার মানে এটি তাদের বিভিন্ন যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের একটা প্রতিফলন ঘটছে কিন্তু রাজস্ব। এবং এখনকার যে আমাদের যে টার্গেট, সেটাও কিন্তু একেবারে অনেক অনেক বেশি টার্গেট, কিন্তু আমরা এই টার্গেটও অ্যাচিভ করতে সক্ষম হব, কারণ আমাদের সেরকম অ্যাসেসমেন্ট আছে, আমাদের সেরকম সক্ষমতা আছে। তার মানে সার্বিক অর্থে আমরা যে রাজস্বটা আমরা আহরণ করছি, এটার একটা সুস্পষ্ট প্রতিফলন যে আমাদের উন্নয়ন ব্যাপকভাবে হচ্ছে, এবং যত উন্নয়ন হবে তত বেশি আমাদের রাজস্ব বাড়বে, আর রাজস্ব যত বেশি বাড়বে আবার তত বেশি উন্নয়ন হবে। আসলে একটার সাথে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন যত বেশি ব্যয় করা যাবে জনগণের তত বেশি আয় হবে, আর জনগণের যত বেশি আয় হবে রাষ্ট্রের তত বেশি কিন্তু ব্যয় করতে পারবে, রাষ্ট্র কিন্তু আয় করতে পারবে এবং সেখান থেকেও আবার ব্যয় করতে পারে। তার মানে হচ্ছে যে রাষ্ট্রের আয় এবং রাষ্ট্রের ব্যয় এবং জনগণের আয়, এই দুটোও কিন্তু একসঙ্গে পরিপূরক। সুতরাং সার্বিক অর্থে আমি যদি বলি তাহলে এটা বলতে হবে যে এনবিআর-এর যে কন্ট্রিবিউশন, সেটাও কিন্তু এক ধরনের প্রতিফলন। উন্নয়ন যেটা হচ্ছে সেটা কিন্তু একেবারে দৃশ্যমান, একদম একেবারে ঠিক। এই যে দৃশ্যমান উন্নয়ন দেখছি আমরা, এবং এনবিআর কে আমরা
যে ভাষাই বলি না কেন, কিন্তু তাদের যে সক্ষমতা, আমরা কিন্তু নানাভাবে প্রতিবেদন তৈরি করি যে এনবিআর এর ট্যাক্স আহরণে সেটি আরেকটু আধুনিক করতে হবে বা লোকবল বাড়াতে হবে আমরা বলি, কিন্তু দিনের শেষে হিসাব যখন করি তখন কিন্তু এই এনবিআরই সেই সামগ্রিক যোগানটি কিন্তু দেয়। এবং এই যে যোগানটি দেয় এগুলো কিন্তু একটা নিষ্ঠা, সততা, যোগ্যতা এবং প্রফেশনালিজম না থাকলে কিন্তু সেটি হয় না। সেগুলি নিয়ে আমি শুনবো আপনার কাছে, আমি শুনবো সেগুলি নিয়ে। একজন দর্শকও আছে, তার প্রশ্নটি একটু নিয়ে নিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম পরিতোষ কুমার সরকার, সিরাজগঞ্জ বেলকুচি থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে ৭৫-এ কি আমরা জানি দুর্ভিক্ষ, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানতে পারলাম যে সেই সময় জিডিপি ছিল 7+, আজকে বাংলাদেশের জিডিপি 7+। ৭৫-এ একটি দুর্ঘটনা ঘটেছিল, যাত্রী জনকে সপরিবারে হত্যা করা হয়েছিল, কিন্তু আজকে বাংলাদেশে যখন উন্নয়নের মহাসড়কে যাত্রা করেছে, প্রভূত উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে, বিদ্যুৎ সেক্টর বলেন, আপনার শিক্ষা বলেন, আমরা সমুদ্র জয় করেছি ইত্যাদি, বিভিন্ন ছিটমহলকে এনেছি ইত্যাদি, বিভিন্ন উন্নয়ন হয়েছে। এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশে যখনই জিডিপি ভালো উন্নয়নের মহাসড়কে যাত্রা করে তখনই দুর্ঘটনা করে। ষড়যন্ত্রকারীরা এত স্পর্ধা পায় কোথা থেকে? আমার প্রশ্নটা একই। জি, আপনার প্রশ্নের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন, বা সেই সমুদ্র বিজয়ের থেকে শুরু করে সবকিছু এনে, যে সেই তখনও 7+, এখনো 7+, কিন্তু তারা এত সাহস কেন পায়? আমরা আকরাম ভাই, যেহেতু এটা পলিটিক্যাল প্রশ্ন, আমি এই আপনাদের দুজনকে এই রাজনীতির প্রশ্নটি দিই না, আপনার কাছ থেকে শুনবো, আমি আপনার কাছ থেকেও শুনবো। আমি জাস্ট ছোট্ট একটি বিরতি নিয়ে, কারণ আপনাকে একটু বেশি সময় দিতে চাই, এই জন্য বিরতি নিয়ে ফিরে আসতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন এটি নিউজ এবং আমরা আছি নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে। আমরা রাজস্ব উন্নয়ন এবং মাঝে মাঝে রাজনীতিরও কিছু কথা বলছি। বিশেষ করে ডক্টর এ কে এম নুরুজ্জামান স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, এবং যে কথাটি বলছিলাম বিরতির আগে যে পরিতোষ কুমার সরকার তিনি একটি প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর না হয় আমরা আকরাম ভাইয়ের জন্য রেখে দিলাম। কিন্তু যে কথা, যে আমরা যে দল করি না কেন, কিন্তু রাজনীতি কিংবা উন্নয়নের জায়গাটি কেউ কিন্তু অস্বীকার করতে পারছে না। এটি কিন্তু চরম বাস্তবতা। এখন আমি আন্তর্জাতিক অঙ্গন বলি, আর সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টই বলি, কিংবা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কথা বলি, যাই বলি না কেন, সেগুলি কিন্তু আমরা কেউ বলতে পারছি, মানে বিরোধিতা করতে পারছি না। কিন্তু মূল কাজটা কিন্তু, আদায়ের কাজটি কিন্তু আপনাদের করতে হয়। এটি কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কিভাবে আপনারা পালন করে যাচ্ছেন? চমৎকার প্রশ্ন করেছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম, তার আলোকে আমাদের আকরাম ভাই কিছু বক্তব্য রাখলেন, আর শুল্ক করাদির বিষয়ে আমাদের ডক্টর মইনুল সাহেব কিছু কথা বললেন। এই কথাগুলো আমার কাছে খুব চমৎকার লেগেছে, আমি তার সাথে কিছু কথা যোগ করতে চাই। সেটা হলো, আপনারা দেখেছেন যে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই রোল মডেল মানে কি? মানে আমরা এখন উন্নয়ন আমাদের ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা আলোচনায় শুনেছি যে পদ্মা সেতু হচ্ছে নিজস্ব অর্থায়নে, এই অর্থে যোগানদাতাকে। আপনারা জানেন আমাদের কাস্টম ভ্যাট সেক্টর থেকে যে টাকাগুলো আসে, আয়কর থেকে যে টাকাগুলো আসে, সেখান থেকেই আমরা এই উন্নয়নগুলো করেছি। আপনারা দেখেছেন এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী সেখানে জলবায়ুর যে পরিবর্তন, এটা মোকাবেলা করার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু এখানে একটি বিষয় আমাদের সরকার গুরুত্বের সাথে বিবেচনা করেছেন, যে এর পাশাপাশি যদি নিজস্ব অভ্যন্তরীণ কালেকশন বৃদ্ধি না করা যায়, তাহলে দেশের সমস্ত উন্নয়নই বাধাগ্রস্ত হবে, থেমে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য লোককে যোগ্য জায়গায় পদস্থ করেছেন। যেমন ধরা যাক আমাদের রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান স্যার, তিনি পদস্থ হওয়ার পর এনবিআরকে ঢেলে সাজিয়েছেন। এখন এনবিআর নাম হচ্ছে নিউ এনবিআর। হোয়াট ইজ নিউ এনবিআর? এনবিআর অটোমেশন হচ্ছে। এনবিআরে আমরা এক পাশে ফুলের শুভেচ্ছা রেখেছি, এক পাশে বাঘ রেখেছি। আমাদের ফুলের শুভেচ্ছা কাদেরকে দিচ্ছি? ফুলের শুভেচ্ছা দিচ্ছি দোজ হু আর গুড ট্যাক্স পেয়ার, যারা কমপ্লায়েন্স। আবার যারা কর ফাঁকি দিচ্ছে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে।
তখন আমরা টাইগার মোডে থাকি। আমি যদি একটু মনে করিয়ে দিই আপনাকে যে আমরা বাংলাদেশের ৪৫ বছর বা ৪৬ বছরের যদি ইতিহাসকে লক্ষ্য করি বা দেখি, আমরা কি কখনো দেখেছি যে রাতের অন্ধকারে বিলাসবহুল গাড়ি রাস্তায় রেখে চলে যাচ্ছে, আবার ভেতরে একটি চিঠি যে আশা করি এরপর আমাদেরকে আর বিব্রত করবেন না? আমরা কি ৪৫ বছর বা ৪৬ বছরের ইতিহাসে কখনো দেখেছি যে একেবারে ব্র্যান্ড নিউ প্রাডো গাড়ি নদীর ভিতরে ফেলে চলে যায়? এই বিলাসবহুল গাড়ি আমাদের দপ্তর কর্তৃক আমরা নিজেরাই আটক করছি। এই বিষয়ে আমাদের ডক্টর মইনুল খানও অগ্রণী ভূমিকা রেখেছে। তাহলে নিশ্চয়ই এই যে একটা খবরদারি এবং একটা প্রফেশনালিজম এবং একটা মানে বাস্তব ভিত্তিক কাজ হচ্ছে বলেই সেটা হচ্ছে, যে দেশের উন্নয়নের জন্য এটা হচ্ছে। নাকি মইনুল ভাই আপনার কাছ থেকে খুব ছোট করে শুনুন। আমি একটু বলি, তারপরে মইনুল এর ব্যাপারে ডিটেইলস বলবে। এই গাড়িগুলো ডিপ্লোম্যাটিক জোনে আসছে, তারা যখন কার্নেডি প্যাসেজের আওতায় আসছে একটা টাইম বিং এর জন্য, সেই টাইমটি এক্সপায়ার হওয়ার পর এটা অটোমেটিক্যালি দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা কোনো ক্ষমতাশীল ব্যক্তিরা এটা গোপনে বা নিয়ম বহির্ভূতভাবে ব্যবহার করেছে, এবং যখন দেখেছে আমাদের শুল্ক কর্তৃপক্ষ তৎপর, তখন তাদের এই বিকল্প পথ ছাড়া কোনো পথ ছিল না। জি মনির ভাই, সেই চিঠির কথা কিন্তু আপনি বলছিলেন যে খুবই একটা ইমোশনাল এবং একটা প্রফেশনাল চিঠি কিন্তু পাওয়া গিয়েছিল, যে আশা করি এরপর আর আমাদেরকে বিব্রত করা হবে না। সিলেটে যে গাড়িটি ফেরত দেওয়া হয়েছিল, সিলেটে তাহলে আমি একটু বলি, সিলেটের কমিশনার তখন আমি ছিলাম, আমি সিলেট থেকে ৩-৪ মাস আগে এসেছি। এই বিষয়ে মইনুল ইনিশিয়েটিভ নিলেও আমার কর্মকর্তাদের সহযোগিতায় সেই গাড়িটি কিন্তু আমি আমার জিম্মাতে রেখেছি। এটা একটি দিক। আর অন্যদিকে যেটি হচ্ছে যে বাংলাদেশের ৪৫ বছরের ইতিহাসে আনটাচেবল কিন্তু থেকে গেছে এই সুবিধাবাদী মহল, মানে সেটিও মনে হয় আপনার কাছ থেকে হয়তো আমি শুনবো এই ঘটনাটি, কিন্তু পাশাপাশি আজকে পদ্মা সেতুর কথা আকরামউদ্দিন স্যার বলছিলেন, এবং সেখানে আপনিও বলছিলেন যে আপনাদের বা বিশেষ করে এই কাস্টমস, ভ্যাট, ট্যাক্স, এনবিআর এই সূত্র থেকে এইগুলো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে জাতীয় সংসদে পদ্মা সেতুতে কারা বাধাগ্রস্ত করেছে সেই বিষয়ে কিন্তু বক্তব্য রেখেছেন, এবং আজকের অনুষ্ঠানে অবশ্যই প্রাসঙ্গিক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সংসদের বক্তব্যটি আজকে একটু দেখাতে চাই। মাননীয় সদস্যবৃন্দ, বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংক নিয়ে সাংসদ জাহাঙ্গীর কবির নানকের উত্থাপিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে সারা দেশে ৪,২১৩টি গ্রাম উন্নয়ন সমিতি গঠিত হয়েছে। এসব সমিতির আওতায় উপকারভোগী পরিবারের সংখ্যা প্রায় ২২ লক্ষ, অর্থাৎ ১ কোটির অধিক দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনা হয়েছে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। এ সময় গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ক্ষুদ্র ঋণের সুদের হার এবং চক্রবৃদ্ধি আকারে এত বেশি ঋণ দিতে হয় যে একটি মানুষ টাকা নিয়ে ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে, অনেক এলাকা থেকে অন্য জায়গায় স্থানান্তর করেছে নিজেদের, কেউ আত্মহত্যা করেছে, কেউ সন্তান বিক্রি করেছে, ঘরের চালা টিন খুলে নেওয়া হয়েছে, গরু বাছর, অর্থাৎ নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার পরিবর্তে নিঃস্ব হয়ে একবারে ভিটে মাটি ছাড়া হয়ে গেছে। পরে কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য একে মাইদুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক আইন অনুসারেই সরে যেতে হয়েছে ব্যাংকটির তৎকালীন নির্বাহী পরিচালক ডক্টর ইউনুসকে। তার অনুরোধে হিলারি ক্লিন্টন আমাকে ফোন করলেন, তার এমডি পদে কেন তাকে বাদ দেওয়া হচ্ছে। আমরা বললাম যে বাদ তো আমরা দিচ্ছি না, উনি মামলা করেছেন, মামলা থেকে হেরে গেছেন, এখানে আমাদের তো কিছু করার নেই। তাছাড়া আইনে আছে ৬০ বছর পর্যন্ত থাকতে পারেন, তো উনি ৭০ বছর পার হয়েও থেকে গেছেন, সেটাও তো আইন ভঙ্গ করা। গ্রামীণ ফোন গঠন এবং ডক্টর ইউনুসের সম্পদের কর নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পদ্মা সেতু প্রকল্পে সে সময় বিশ্বব্যাংকে সরে যাওয়ার পেছনে ডক্টর ইউনুসের ভূমিকার প্রতিও ইঙ্গিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামীণ ফোনের যেটা বাংলাদেশের অংশ থাকার কথা, তার অধিকাংশ শেয়ার উনি বেচে দিয়ে এখন ওটাকে ওনার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বা সম্পত্তি করে নিয়েছেন। গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ফোনের কোনো লভ্যাংশ কখনো আর যায়নি। এটা আমি বলবো একটা চিটিং করা ছাড়া আর কিছুই না। হারার পরে ওনার এমডি পদ চলে গেল আইনের কারণে। এরপরে উনি খেপে গেলেন আমাদের উপর।
আর সেই খ্যাপাটা যে পড়লো আমার পদ্মা সেতুর উপর, এখন ওনার নতুন আর একটা ব্যবসা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ। ভাবেই বাংলাদেশের মানুষকে এই খবরটি, এই প্রতিবেদনটি দেখাতে চাই এই কারণে, এবং প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবেই বললেন যে একজনের ইচ্ছায় ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতু থেকে সরে এসছে, কিন্তু সেই চ্যালেঞ্জটি সেই মুহূর্তে গণমাধ্যমের ছোট্ট সাংবাদিক হিসেবে আমরা তখন দেখেছি, এবং সেই যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে সেটির রূপকার কিন্তু আপনারা দুজনও, কারণ সেই আদায় কিন্তু আপনারা অনেকভাবে এগিয়ে নিয়েছেন। আকরাম ভাই, একটা রাজনীতির প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা দেখি যে আসলে এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করেই বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, এটা তো বাস্তবতা। কারণ আমরা দেখতে পাচ্ছি, কেননা রাজনীতি যারা করে মানুষের জন্য তাদের কিন্তু বুকে সাহস থাকে, আর নিজের কামাইয়ের জন্য, নিজের সন্তানদের জন্য অন্যায়ভাবে কামাই করে যারা রাজনীতি করে ওই জন্য তাদের বুকে বল থাকে না। তাই তো আমাদের জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, উনি এই জাতীয় রাজনীতি করে বলেই এই পদ্মা সেতুর জন্য চ্যালেঞ্জ নিয়েছেন। যে কোনো অবস্থার জন্য উনি প্রস্তুত, উনি বলেছেন। আমি একদিন বলেছিলাম যে এদের একটু ঠিক, আমি আর সত্যি কথা বলি, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটার কিছু একটা ফয়সালা করা উচিত। যখন শোনা গেল তারা উদ্যোগ করবে না, উনি বললেন কিছু মানতে চাই না, আমি আমার নিজের সম্পদ দিয়ে, আমার দেশের মানুষের টাকা দিয়ে এবং রাজস্ব টাকা দিয়ে আমি পদ্মা সেতু করবো নিজের তহবিল থেকে। তখন কিন্তু উনি কথাটা বলছেন, নিশ্চয়ই ওনাদের সম্বন্ধে ওনার একটা সম্যক ধারণা ছিল, ওনাদের ক্ষমতা সম্বন্ধে, ওনাদের কার্যকারিতা সম্বন্ধে, ওনাদের সক্ষমতা সম্বন্ধে, ক্যাপাসিটি সম্বন্ধে একটা সম্যক ধারণা ছিল বলেই উনি এটা বলতে সাহস পেয়েছিলেন এবং ওটা উনি বলেছিলেন। তাই আমি বলি যে ইউনূস সাহেবের কথা, আপনি এটা তো আমরা বলি যে এটা বাস্তবতা এখন হয়ে গেছে, এ ব্যাপারে আমরা যে সাহস করেছি এবং আমরা যেভাবে প্রতি বছর, কোনটা বলেছে 18-19, আমি দেখেছি 3 বছরে যে 20% উপরে আমাদের এনহ্যান্স হয়েছে আপনার রাজস্ব আদায়। এই যে সক্ষমতা, এই সক্ষমতার জন্যই প্রতি বছর বাজেটও ঠিক ওইভাবে 20-25% বেড়েছে। তার অর্থ বাজেটের এনহ্যান্সমেন্ট এটা ডিপেন্ড করেছে আপনাদের সক্ষমতা, আদায়ের সক্ষমতার উপরে। তো একটা কথা আমি বলতে চাই যে এখানে আপনি একদিন বলেছিলেন, আমি দেখেছি যে সারা ওয়ার্ল্ডে এক বছরে এই 10 কোটি লোকের পভার্টি লেভেলের নিচে এসছে। এই 10 কোটি পভার্টি লেভেলের নিচের মধ্যে 2 কোটি বাংলাদেশের। তার অর্থ হলো কি, প্রায় 20% ওয়ার্ল্ডের পভার্টি লেভেলের নিচে যারা এসছে তার 20%ই বাংলাদেশ। সুতরাং আমি বলবো পভার্টি লেভেলে বাংলাদেশ এখন যা করছে দুনিয়ায় কোনো মানে বিগত দিনে হয়নি। এই জন্য হয় নাই যে উনি বলেছিলেন একদিন, আমি সে মিটিংয়ে ছিলাম, ডক্টর ইউনূস সাহেব, যে আমি দারিদ্রতাকে আমি ইসে পাঠাবো, জাদুঘরে পাঠাবো, মিউজিয়ামে পাঠাবো। তো উনি ওই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, আমরা 7-8%, 10% এখন নিলে, সুদ নিলে, ইন্টারেস্ট নিলে আপনারা অনেক কথা বলেন, অনেক কথা উঠে, এখন আমাদের অনেক কমে গেছে। উনি যে 20-22% নিয়ে উনি কি পভার্টি লেভেলকে বাড়িয়েছেন না কমিয়েছেন? সুতরাং সেটা প্রমাণিত সত্য যে জননেত্রী শেখ হাসিনা আসার পরে সারা বিশ্বে এই যে পভার্টি, আমরা যে এমডিজি গোল করেছি, এমডি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল করব, এর কিন্তু ওই যে আপনি বলেছেন যে আবহাওয়া ও ওয়েদার এটা কথা বলেছেন, কিন্তু তার চাইতে বড় কথা এই যে দারিদ্র বিমোচন, এটা ওয়ান অফ দি মেইন ফ্যাক্টর, মেইন সোর্স। সুতরাং এই যে দারিদ্র বিমোচন আমরা যা করলাম, ইউনূস সাহেবের কথা খালি বলে সারা বিশ্ব উনি মানুষের অবস্থার পরিবর্তন করেছে। আমি তো বলি মানুষের অবস্থার পরিবর্তন করে না, উনি দারিদ্র সীমাকে আরো বাড়িয়ে তুলেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সেই বার্ষিক প্রতিবেদনে কিন্তু এই কথাটি দারুণভাবে উঠে এসছে। বলছে যে গেল 10 বছরে বিশ্বব্যাপী 10 কোটি মানুষ অতি দারিদ্র সীমা থেকে তারা উঠে এসছে, এবং তার মধ্যে বাংলাদেশে 2 কোটি, এবং এই 10 বছরের মধ্যে 9 বছর কিন্তু শেখ হাসিনা এককভাবে নেতৃত্বে ছিলেন। বন্ধু ভাই, আপনাকে আমি একটা কঠিন প্রশ্ন করতে চাই, আমি জানি না উত্তর না দিলেও কোনো অসুবিধা নাই। মানুষ জন্ম হয় তার মৃত্যুর জন্যই, সেটি নিশ্চিত হয়েই কিন্তু পৃথিবীতে আসতে হয়, আপনি জানেন। হয়তো ডক্টর ইউনূস তার বয়স
তিনি বাড়াতে চান, তিনি 60 বছর নিয়ম আছে যে 60 বছর পর্যন্ত ব্যাংকের এমডি থাকতে পারেন, তারপরে 70 বছর পর্যন্ত তিনি ছিলেন, হয়তো তিনি আরো বছর থাকতে চান, থাকবেন, আরো সামাজিক ব্যবসা করে অনেক অর্থ নেবেন, সেটি তার ব্যক্তিগত ব্যাপার, সেগুলি নিয়ে আমাদের প্রশ্ন নাই। কিন্তু বাংলাদেশে কেউ কেউ আছেন যে যিনি মাত্র 55 বছর বেঁচেছেন, বেঁচে একটা দেশ উপহার দিয়েছেন, একটা জাতি উপহার দিয়েছেন এবং জাতির জনকও তিনি হয়েছেন, তিনি কিন্তু বেঁচে নাই। আমরা আজকে এই অনুষ্ঠানে বসে তার কথা আমরা আলোচনা করেছি। আসলে আমাদের কাজের মধ্য থেকে যে ধরনের ঝুঁকি নিয়ে আপনারা যে কাজগুলো করছেন, আমি সেই গাড়ি উদ্ধার থেকে শুরু করে সেই কোকেন উদ্ধার থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যান। আপনার কি মনে হয় না যে দেশপ্রেম আছে বলেই আপনারা এগুলো করেন? আপনি একটা ভালো একটা প্রসঙ্গ নিয়ে আসছেন। আসলে এগুলো কাহিনীর পিছনে কাহিনী, এগুলো আসলে হাইলাইট আমরা সাধারণত করি না, কিন্তু বাট প্রসঙ্গক্রমে এগুলো নিশ্চয়ই এটা বলা যায়। আমরা যে কাজগুলো করি এগুলো কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, কারণ এগুলো মানুষের পকেট থেকে টাকা বের করে সরকারি খাতে জমা দিতে হয়। নিশ্চয়ই এই টাকাটা সরকারের প্রাপ্য টাকা। এগুলো কিন্তু মানুষ কেউ কেউ, আমি বলছি যে সবাই না, কেউ কেউ হয়তো খুব কুইক মানি করার জন্য হয়তো সরকারের যে প্রাপ্য ট্যাক্স যেটা আছে সেটি তারা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, এবং তারা অনেক ক্ষেত্রে কিন্তু অনেকভাবে ক্ষমতাবান, কারণ টাকা কিন্তু ক্ষমতার উৎস। তো কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে এই টাকাটা আবার অপরাধের সাথেও কিন্তু সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এই যে জঙ্গিবাদ যে বিষয়টা আসছে, আমাদের একটা নিরাপত্তার প্রতি একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়ে আছে, এখানেও কিন্তু অর্থের প্রয়োজন। তেমন হচ্ছে যে যদি হোয়াইট মানি থাকে, যদি হার্ড আর্ন মানি থাকে, সেটা কিন্তু আসলে বিনিয়োগে ব্যবহার হয়, শিল্পায়নে ব্যবহার হয়, এবং জনস্বার্থে ব্যবহার হয়, কিন্তু উন্নয়নে ব্যবহার হচ্ছে। কিন্তু যদি ইল আর্ন থাকে, যদি অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু অবৈধভাবে খরচ করার একটা পথ তৈরি হয়। যেমন জঙ্গি অর্থায়ন, বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অর্থায়ন, আরও অন্যান্য যেসব কার্যক্রম আছে যেগুলো আন্ডার ওয়ার্ল্ডের কার্যক্রম, সেগুলো কিন্তু এই যে চোরাচালানের মাধ্যমেই কিন্তু অর্জিত অর্থ। এগুলো কিন্তু নানা গবেষণায় কিন্তু এগুলো প্রমাণিত। বাংলাদেশেও কিন্তু আমরা এরকম অনেক এভিডেন্স পেয়েছি যে ইল আর্ন মানি যেগুলো আছে সেগুলোর একটা অংশ এই ক্রিমিনাল পারপাজে ব্যবহার হচ্ছে, হয়তো অন্য অংশ ভিন্ন তার সার্ভাইভালের জন্য হচ্ছে, কিন্তু বাট একটা অংশ কিন্তু ডেফিনেটলি এটি যেহেতু গবেষণা আসছে এবং এটা প্রমাণ আছে এবং অনেকগুলো বিচারের মাধ্যমে কিন্তু এটার এই তথ্যটা চলে আসছে। তো সুতরাং এই যে আমাদের যে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য যেসব হেলথ, যেটা উন্নয়নের হেলথ, যেটা সার্বিক হেলথ, সেটাও কিন্তু আমাদের প্রোটেক্ট করার দায়িত্ব। যেমন আমি যদি বলি যে এই স্বর্ণ যেটা উদ্ধার করছে, যেটা আটক করছে এবং সাথে বিভিন্ন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করছি, আইনের আওতায় নিয়ে আসছি, এটারও কিন্তু আমরা দেখেছি, আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে দেখেছি, তদন্তের মাধ্যমে দেখেছি, অনুসন্ধানের মাধ্যমে দেখেছি যে এটা এমন একটা জায়গায় এটা ব্যবহার হতো যেগুলো হয়তো আমরা হয়তো এগুলো প্রত্যাশা করি না, এগুলো উন্নয়নের সাথে কখনোই সঙ্গতিপূর্ণ না। যেমন যে স্বর্ণগুলো আসছে, মনে মনে স্বর্ণ যেগুলো এসেছে গত 3 বছরে বা ধরেছে, এগুলো তো যে শুধুমাত্র গহনা বানানোর জন্য আসছে তা নয়, এবং অলমোস্ট বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য কিন্তু আমরা দেখেছি এটা বিভিন্ন তথ্যে এটা প্রমাণ হয়েছে। আমি ডক্টর এ কে এম নুরুজ্জামান আপনার কাছে একটু আসতে চাই। আপনি সেই সময় একটু ইঙ্গিত দিচ্ছিলেন যে আসলে এই যে বিশেষ করে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে জঙ্গিবাদ রোধে বর্ডার সীমান্ত এলাকায় নতুন ধরনের সিস্টেম চালু করা, আমরা এগুলো একটু শুনতে চাই বা বাংলাদেশের মানুষকে একটু শোনাতে চাই। কিন্তু এই মুহূর্তে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হইতে চাইছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমি চট্টগ্রাম থেকে শহীদ বলছিলাম। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কাজী আকরামউদ্দিন সাহেব আছেন, উনি আমার সাথে পরিচয় আছেন, চিনেন। উনি একজন চট্টগ্রামের বাসিন্দা, গেলে আমাদের এলাকাতেই থাকেন। আমি আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে মানে আপনি বঙ্গবন্ধুর সময় আপনার উন্নয়ন হয়েছেন, 96 সালের মধ্যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন উন্নয়ন হয়েছে, এখনো কিন্তু এর থেকে অনেক বেশি উন্নয়ন হচ্ছে, কিন্তু এগুলি কিন্তু প্রকাশ পাচ্ছে না কেন? কোন দিকে আমাদের সমস্যা, সেটাই আমার একটা প্রশ্ন, কারণ আমরা এটা প্রকাশ করতে পারছি না। জি, আপনার প্রশ্নটি আমি বুঝতে পেরেছি। আমি যদি আপনার প্রশ্নটি সঠিক বুঝে থাকি, তিনি বলছেন যে বঙ্গবন্ধুর সময়কার সেই সমস্ত ডেভেলপমেন্ট অপপ্রচারে সেই যে 7 পয়েন্ট প্লাস জিডিপি সেটি আমরা
প্রধানমন্ত্রী বলার পর আমরা বেশ কয়েকটি নিউজ করার পরে আমরা এগুলো আলোচনা আসছে এবং অর্থনীতিবিদরা বলছে যে হ্যাঁ তখন তো এটি ছিল, কিন্তু এতকাল কিন্তু এইসব কথা আমরা শুনিনি। কিন্তু এখনো কিন্তু বেশ ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু আমরা গণমাধ্যমে বিশেষ করে যে ধরনের খবর দেখি নেতিবাচক, যেমন আমরা কয়টা টেলিভিশন আছে যে আপনাদেরকে ডেকে এই বিষয়গুলো নিয়ে কংগ্রেচুলেট করেছে। জি জি, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তাহলে আপনি একটু বেশি সময় পাবেন, কারণ আপনাকে একটু বেশি সময় দিতে চাই। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর এ কে এম নুরুজ্জামান আপনার কাছে একটু আসতে চাই, এবং বিরতির আগেই যেমনটা বলছিলাম যে আসলে একটু বেশি সময় ধরে বিশেষ করে বর্ডার সিকিউরিটি, এখানে যে আধুনিকায়নের ব্যাপারটি, জঙ্গিবাদের কথা ডক্টর মইনুল বলছিলেন, কিন্তু আমরা তো এই চ্যালেঞ্জগুলোও তো পার হচ্ছি, এবং সেক্ষেত্রে সরকারের সক্ষমতার জায়গা এবং আপনাদেরও কিন্তু অনেক বেশি এই জায়গায় কাজ করতে হচ্ছে। তো কি কি ইনিশিয়েটিভ এই মুহূর্তে আছে? জি, আমরা এই আলোচনাগুলো শুনলাম, এখানে দেখছি বারবার উন্নয়নের প্রসঙ্গে আসছে, আর উন্নয়ন এলেই সেখানে একটি প্রসঙ্গ এসে যায়, সেটা হলে সরকারের ট্যাক্স এবং শুল্ক বা কাস্টমস। এখানে আপনারা জানেন আগামীকাল 26 জানুয়ারি 179টি দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও পালন করতে যাচ্ছে আন্তর্জাতিক কাস্টম দিবস। এই কাস্টম দিবসের এবার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডাটা অ্যানালাইসিস ফর ইফেক্টিভ বর্ডার ম্যানেজমেন্ট। এই ডাটা অ্যানালাইসিসটা কি? এই ডাটা অ্যানালাইসিসের মধ্যে কি আছে? এই ডাটা অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সরকার এখন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সক্ষমতাটা কেন বৃদ্ধি পেয়েছে? সরকার ডিজিটালাইজড বাংলাদেশ গড়েছে বর্তমান সরকার। এই বর্তমান সরকারের যে মিশন ভিশন, সেই মিশন ভিশনের সাথে সিমিলারিটি রেখে জাতীয় রাজস্ব বোর্ডও অটোমেশন করেছে, কিছু কিছু কাজ অবিলম্বে শেষ করতে যাচ্ছে। এই ডাটা অ্যানালাইসিস ফর ইফেক্টিভ বর্ডার ম্যানেজমেন্ট, এটার মধ্যে বেশ কতগুলো কম্পোনেন্টস আছে। সেটা আমরা যদি দেখতে পাই, আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন, তার ক্ষেত্রে ডাটা অ্যানালাইসিস প্রয়োজন দরকার। নিরাপত্তা ঝুঁকি নিরসনে ডাটা অ্যানালাইসিস, অর্থ মানব পাচার রোধে ডাটা অ্যানালাইসিস, বিশ্বব্যাপী পেশাদারিত্ব বৃদ্ধিতে ডাটা অ্যানালাইসিস, কর্মদক্ষতা ও দক্ষতা বৃদ্ধিতে ডাটা অ্যানালাইসিস। সুতরাং দেখা যাচ্ছে ডাটা অ্যানালাইসিস যদি আমরা পারলে করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। সেই সমস্যাগুলো আমাদের দেশের উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা জানেন এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, যেটা আমি আগে বলেছি। 2021 সালে আমরা পরিপূর্ণভাবে মধ্যম আয়ের দেশে উপনীত হব। এই মধ্যম আয়ের দেশে উপনীত হওয়ার জন্য আমাদের জিডিপি রেশিও অনেক গুণ বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে। আমাদের রাজস্ব টার্গেট প্রতি বছর 20 to 25% বৃদ্ধি পাচ্ছে, এবং সেই আদায় কিন্তু আমরা করতে সক্ষম হচ্ছি। আপনি জানেন গভর্নমেন্ট কিন্তু এখানে সীমাবদ্ধ নেই। গভর্নমেন্ট 2041 সালে পরিপূর্ণভাবে এই দেশকে উন্নয়ন বিশ্বে পরিণত করার উদ্যোগ নিয়েছে, এবং আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যারা অর্থ যোগানদাতা, আমাদের জাতীয় রাজস্ব বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এবং আমরা আশাবাদী, শতভাগ আশাবাদী, আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যে নেতৃত্ব আছে, সেই নেতৃত্ব এইভাবে যেভাবে কাজ করছে, এইভাবে কাজ তারা করে যাবে, এবং দেশকে ইনশাআল্লাহ 2021-এ পরিপূর্ণ মধ্যম আয়ের দেশে উপনীত করবে। 41 সালে পরিপূর্ণভাবে উন্নয়ন বিশ্বে করে মাননীয় প্রধানমন্ত্রীর মিশন এবং ভিশন শতভাগ সফলতা করবে। সেইভাবেই আমাদের সার্ভিসকে ঢেলে সাজানো হয়েছে। নুরুজ্জামান ভাই, একটি প্রশ্ন, যে একজন দর্শক, যদিও আকরাম ভাইকে প্রশ্নটি করছে, তার কাছ থেকেও শুনবো, আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমি, কারণ যেহেতু আপনি গবেষণা বা অনেক তথ্য আপনার কাছে আছে। এই যে চট্টগ্রাম থেকে শহীদ ফোন করে বললেন একজন দর্শক যে আমাদের গণমাধ্যম কিংবা আমরা, তাহলে আমরা কি দেখাই, যে আমরা বেসিক জিনিসটা কি তাহলে তুলে ধরি না? আচ্ছা, আমি এই বিষয়ে একটু বলতে চাই। আপনারা বলেছেন যে দেশের উন্নয়ন সেভাবে প্রকাশিত হচ্ছে না। এর সাথে আমি যে দর্শক প্রশ্ন করেছেন বা টিভি সেটে যারা আছেন, তাদের কাছে আমি জানাতে চাই, আসলে এই বিষয়টি পরিপূর্ণভাবে সত্য নয়। একটা সময় ছিল যখন এই গভর্নমেন্ট ক্ষমতায় ছিল না, তখন উন্নয়নের ধারা স্থবির হয়ে গেছিল এবং উন্নয়ন সেভাবে প্রকাশিত হয়নি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের যে রোল মডেল, দেশের যে উন্নয়ন, বিশ্বের কাছে বাংলাদেশের যে সম্মান, সেটা কিন্তু পদে পদে প্রচারিত হচ্ছে।
আমরা দুষ্টের দমন শিষ্টের লালন। বা আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে সেখানে কিন্তু 3 ধাপ বাংলাদেশ এগিয়েছে এবং এটাও কিন্তু আপনাদেরই এক ধরনের সক্ষমতা যে দুর্নীতি কমেছে এবং মানুষ সঠিকভাবে ভ্যাট ট্যাক্স এবং এগুলো দিচ্ছে। কি মনে হয় আপনার? এখন এই যে দুর্নীতি কমেছে, এটা আমরা কি করেছি? আমরা করেছি, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এনবিআর যোগদান করার পর উনি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড ফর গুড গভর্নমেন্টস বাই মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের আওতায় কিছু সেট আপ করেছেন, যেমন 5P, পলিটিক্যাল গাইডলাইন্স, পিপুল, পার্টনারশিপ, এগুলি হচ্ছে আমরা রাজস্ব আদায়ের একটা কৌশল। আমরা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টকে মূল্যায়ন করছি, যেগুলার যোগ্য লোককে যোগ্য জায়গায় পদস্থ করা। এখানে আপনি জানেন, যদি যোগ্য লোককে যোগ্য জায়গায় পদস্থ না করা হয় তাহলে রেজাল্ট হবে না। আমরা কিন্তু বীজ বপন করে ফেলেছি, এখন শুধু ফসল উঠে আসবে। আমি আসবো আবার আপনার কাছে, এই ফসল নিয়ে কথা বলবো। মনির ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে আপনার সামনে আমি অনেক ভেজাল পণ্য দেখছি যেগুলো আপনারা উদ্ধার করেছেন, ধরেছেন, এবং এগুলোও কিন্তু আগে আমরা কখনো পেতাম না বা শুনতাম না, কিন্তু এটিও কিন্তু বাংলাদেশের একটা সক্ষমতার জায়গা কিন্তু তৈরি হয়েছে। কি বলবেন? অবশ্যই এটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমরা এতক্ষণ উন্নয়ন নিয়ে আলোচনা করছি। উন্নয়নটা আসলে কোনো পার্শিয়াল কোনো বিষয় না, এটা সার্বিক উন্নয়ন। শুধুমাত্র আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে চলবে না, আমাদের আগে যেটা আমি বলছিলাম যে উন্নয়নের যে হেলথ সেটাকে সাস্টেইন করার জন্য কিন্তু আমাদের অন্যান্য যে দিকগুলো আছে সেগুলো কিন্তু নজর দিতে হবে। যেমন আমাদের অন্যতম একটা ইস্যু আছে উন্নয়নের, সেটা হচ্ছে হেলথ, জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা। এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে, এগুলো কিন্তু উন্নয়নের একটা অঙ্গ, একেবারে ইম্পর্টেন্ট অঙ্গ। সেখানে তো কাস্টমসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি যদি দেখেন যে কাস্টমসে শুধুমাত্র রেভিনিউ আদায় করে তা নয়, কাস্টমস কিন্তু রেভিনিউ আদায়ের পাশাপাশি এখন কিন্তু এনফোর্সমেন্টের যে ভূমিকাটা, এই ভূমিকাটা কিন্তু নতুনভাবে এখন উচ্চারিত। সারা বিশ্বে কিন্তু তারা কিন্তু অন্যান্য যেসব ভূমিকা আছে আদার দ্যান রেভিনিউ কালেকশন, সেখানে কিন্তু তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে কিন্তু এই ভূমিকাটা সবেমাত্র আমরা শুরু করেছি এবং সেটা কিন্তু একটা সুশাসনের একটা প্রতিফলন। কারণ আপনি একটু আগে বলছিলেন যে আমরা এত ঝুঁকি নিচ্ছি কিভাবে, এটি কিন্তু এই যে ঝুঁকিটা নিচ্ছি এটি কিন্তু একটা সুস্পষ্ট ইঙ্গিত যে আমাদের যারা সরকার পরিচালনা করছেন তারা কিন্তু চান যে এখানে আইনের শাসন যেটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে পালন হোক, নিশ্চিত হোক। এবং সেটা কিন্তু আমরা সেই গাইডলাইনের আলোকে, পলিটিক্যাল যে গাইডলাইন আছে, নির্দেশনা আছে, সেটার আলোকে কিন্তু আমরা কাজ করছি, যার ফলে আমরা বড় ধরনের ঝুঁকি আমরা নিতে পারছি এবং খুব সহসাই কিন্তু সেই কাজটা আমরা সম্পাদন করতে পারছি। যেমন আপনি কোকেনের কথা বললেন, আমরা যে 2টা গ্রামে যে তেলের ভিতরে যে কোকেন আসছে তার আমরা হিসাব করে দেখেছি যে আনুমানিক মূল্য প্রায় 3,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট এখানে। তার মানে হচ্ছে এখানে একটা ইন্টারন্যাশনাল চক্র এখানে কাজ করেছে এবং এখানে কিছু স্থানীয় এজেন্টও আছে। মানে 3,000 কোটি টাকার ইনভেস্টমেন্টটা কিন্তু আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু তারপর আমরা এটা ধরতে সক্ষম হয়েছে, কারণ ওই রকম সক্ষমতা কিন্তু আমাদের আছে। এছাড়াও আমরা সম্প্রতি গেলে আপনি গাড়ির কথা বলছেন, গাড়ি ইনফ্যাক্ট যেভাবে আমরা ধরছি এরা কিন্তু সমাজের উচ্চবিত্তদের মধ্যে অন্যতম, কারণ সবারই কিন্তু এই ধরনের BMW, পোর্শে অথবা রোলস রয়েস গাড়ি নেই। যাদের আছে তারা কিন্তু অনেক ক্ষমতাশালী, তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। আমরা কিন্তু গাড়ি সহসায় ধরতে পারছি এবং এটা সম্ভব হয়েছে বিকজ আমরা সুশাসন নিশ্চিত করতে পারছি। আপনি যে টিএবের কথা বলছেন, টিএবির যে রিফ্লেকশন, যে প্রতিবেদন আমরা আজকে দেখলাম, সেটাও কিন্তু সার্বিক যে সুশাসন রিফ্লেকশন, সেখানে তো এই প্রতিবেদন আছে। আমরা ইকোনমিক হেলথের কথা বলছি, আমরা সুস্বাস্থ্যের কথাও বলছি। আপনি যদি দেখেন যে কাস্টমস সাম্প্রতিককালে বেশ বড় বড় চালান ধরছে এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ যেসব বিষয় আছে সেখানেও কিন্তু নজর দিচ্ছে। আমি একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাতে চাই। এই যে চালানগুলো আমরা ধরেছি, একটি হচ্ছে একদম খালি কৌটা, এটা একটা জেল, হেয়ার জেল। এই যে আমাদের মাথার চুল সহসায় পেকে যায় অথবা মাথার চুল পড়ে যায়, আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, যারা বিশেষজ্ঞ তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের কাছে ওপিনিয়ন দিয়েছেন, ইনফর্ম ওপিনিয়ন দিয়েছেন যে এইসব ব্যবহার করলে কিন্তু বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। এই যে ব্র্যান্ডহীন পণ্যটা আসছে, কিন্তু এটি কিন্তু বাজারে হয়ে যাচ্ছে লরিয়াল, মেড ইন ফ্রান্স। ঠিক তেমনি একটা স্টিকার লাগিয়ে কিন্তু মেড ইন ফ্রান্স হয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু আমরা ঢুকতে দিচ্ছি না অথবা আটক করছি। এটা দেখেন, ফগ আপনি টেলিভিশনে অনেক বিজ্ঞাপন দেখবেন, ফগ আসে কিন্তু খালি কৌটা এসে দেন এখানে লোকালি রিফিল হচ্ছে। কিন্তু আমরা
বাইরে থেকে দেখছি যে এটা বিদেশি পণ্য এবং বেশি দাম দিয়ে কিনছে। ইভেন খালি যে মোরগ যেটা আছে মোরগ কিন্তু ওইভাবে চলে আসছে। মোবাইল ফোন আমরা সেদিন আমরা ধরেছি 15,000 মোবাইল ফোন ধরেছি, এইটা একটা জি ফোন, অথচ এর ভিতরে আমরা যে IMEI নাম্বার যেটা আছে সেটা দেখলাম যে অন্য একটা IMEI নাম্বার ব্যবহার করে এটি আনার চেষ্টা করা হয়েছে, এগুলো কিন্তু আমরা আটকে দিয়েছে। তার মানে হচ্ছে যে সার্বিক অর্থে কাস্টমস শুধুমাত্র যে রেভিনিউ আদায় করছে তা না, এখানে যে নৈতিকতার যে জায়গাটি সেটিও কিন্তু, এবং এখানে সার্বিক অর্থে আপনি উন্নয়নের যে অন্যান্য আসপেক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা লুক আউট করতে পারছি। এটা কিন্তু এটা উন্নয়নের কিন্তু একেবারে রোল মডেল হিসেবে এটি আমরা স্টাবলিশ করতে চাই। ও যথার্থই বলেছে, ও যে মনে এই নমুনাটা দেখালো যে এটা অরিজিনাল ফ্রান্স হয়ে গেল। এটা আমরা বলছি যে এটা বলছি আমরা জনস্বাস্থ্য সামাজিক নিরাপত্তা বিধান, এই যে জনবত্তা নিরাপত্তা সামাজিক বিধান কিন্তু কাস্টমসের নতুন কাজ। এটা যদি আমরা প্রতিরোধ না করতে পারি তাহলে কিন্তু জনস্বাস্থ্য ক্ষতি। আকরাম ভাই আপনার কাছে আসবো সেই ইয়ের প্রশ্নটি নিয়ে, চিটাগং থেকে চট্টগ্রাম থেকে শহীদের প্রশ্ন নিয়ে, এবং একজন দর্শক আছেন আবারও মানে প্রশ্নটি নিয়ে, দুটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছে। যে দর্শক আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালাম, আমি শাহজাহান কবির, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। জি, আমার প্রশ্ন কাজী আকরামউদ্দিন সাহেবের কাছে, যে দেশের রাজনীতি এবং অর্থনীতি গ্রুপ 77 নিয়ন্ত্রণ করে আসতেছে গত 47 বছর যাবৎ, সে দেশে আপনার ওই যে জিডিপি, এমডিজি, এইচডিজি, সাউথ অ্যাওয়ার্ড এটসেট্রা এগুলো দিয়ে কি হবে? কারণ বিএনপির আমলে দেখা গেছে, বিএনপির গত লাস্ট শেষ আমল, ওইটাই মনে হয় ওদের শেষ আমল, আর দেখুন না ওই সময় একটা খুনি পলাতক আসামি 70 কোটি টাকা শুধু ব্যাংক ইন্টারেস্টে মাফ করছে, ব্যাংক ইন্টারেস্ট। আবার বিএনপি এই আওয়ামী লীগের এই প্রথম মামলা 2009 সালে ইলেকশনে আরেক আওয়ামী লীগের নেতার 60 কোটি টাকা মওকুফ করছে। তো এরাই যদি এগুলো শুধু সুদে মওকুফ করছে, তাহলে আসল কথা এটা তো জানি না। আর অথচ সাধারণ কৃষকদের কি হয় আপনি দেখুন, যে সে দেশে আপনার এগুলো দিয়ে কি হবে স্যার? বাস্তব আপনার এখানে এফডিসি পুলিশের লাইনম্যান বা ওইখানে চাঁদাবাজি করতো, টাকা তুলতো, সে কিভাবে ডাইরেক্টর হয়? গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, আমি নামও বললাম, আমার ওই সব বললাম। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে সম্মান জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই, কারণ এটি নিউজের সঙ্গে আপনারা যেভাবে প্রশ্ন করেন একেবারে মনে হয় যে ঘরের মানুষই প্রশ্ন করছে, এবং এই কৃতজ্ঞতা আপনাদের জানাতেই চাই। স্যার, আমরা হয়তো অনেকেই অনেক টেলিভিশনে যাই, কিন্তু আমাদের দর্শকদেরকে আমরা কিন্তু সম্মান জানাতে চাই। তারা কিন্তু সত্যি কথা আমরা যেভাবে বলি সেভাবেই কিন্তু বলার চেষ্টা করে। আকরাম ভাই, প্রশ্নের উত্তর শুনবো, দুটি প্রশ্ন, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসি, মানে তাহলে হয়তো একটু বেশি সময় আপনি পাবেন। হ্যাঁ, এবং শেষ বিরতি আর কি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট এবং শেষ বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। রাজনীতি ও উন্নয়নে রাজস্ব আমাদের আজকের এই বিষয়, এবং অনেকেই অবাক হতে পারেন আমাদের এই বিষয় শুনে, কিন্তু যেই সত্যি কথা সত্যিভাবেই আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে। আকরাম ভাই, আপনার কাছে আমাদের থাকার কথা, এবং বিশেষ করে দুজন দর্শক, চট্টগ্রাম থেকে শহীদ এবং বেগমগঞ্জ থেকে শাহজাহান কবির, দুটি প্রশ্ন আপনার কাছে। প্রশ্ন বলে আমি সময় নষ্ট করছি না, আপনি মানে কি বলবেন তাদের উত্তরের জবাবে? আপনি যে 1970 কি বলছে গ্রুপ 77 যারা বাংলাদেশের বিরুদ্ধে নানান সিদ্ধান্ত, আবার বাংলাদেশের আজকের যে অবস্থান, এইটা সারা বিশ্বের যে অবস্থান, আমি আশা করি এই গ্রুপ 77 আর কোনো অবস্থায় কার্যকরী থাকবে না। এটা ইনশাল্লাহ এদের পতন হবে, এবং এরা ভুল বুঝতে পারবে, এটাই আমি প্রত্যাশা করি এদের কাছ থেকে। আর এফবিসিসি হিসেবে যে খোকনের কথা আমাকে বলেছে, গিয়াসউদ্দিন খোকন, আমি যখন 3 বছর ছিলাম, এর মধ্যে কোনোদিন আমার রুমে তাকে দেখছে কিনা,
আর কোনোদিনই এই জাতীয় এফবিসিসিআই থাকা অবস্থায় এই জাতীয় তথাকথিত ব্যবসায়ীদের কোনো সময় এফবিসিসিআই পাত্তা দেওয়া হয় না। তাহলে আমি সবাইকে নিয়ে ওই 3 বছর এত ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় কাজ করতে পারতাম না। সুতরাং আপনি যে কথাটা বলেছেন আমিও এদের ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং আশা করি এই জাতীয় লোকেরা এফবিসিসিআইতে কোনো সময় ভালো অবস্থানে থাকবে না। আমরা প্রায় শেষের দিকে আমি বলি তারপর না ওইটা খালি বলেছি। তবে আমার কত মিনিট আছে আমি জানি না, তবে এই কথা হলো যে আমি বলেছিলাম আর একটা ওই যে শুরু করেছিলাম সেভাবে বলেছি যে এবারে আমি একটু বাইরে ছিলাম, তখন দেখলাম জননেত্রী শেখ হাসিনা আল গোরকে একটা কথা বলেছে এবং ওই কথাটা আমি যে ক্লিনটনকে বলতে পেরেছিল যে দেশের জন্য 50 বছরের গ্যাস না রেখে আমি গ্যাস বিক্রি করার কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না। ঠিক বঙ্গবন্ধুর মেয়ে হিসাবেই উনি আল গোরকে বলেছেন যে আমি মনে করি এতে আমার আবহাওয়ার আমার ইসের কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি আপনার তারপরেও কোনো কথা থাকে ইউ প্লিজ কাম অ্যান্ড সি ইয়োরসেলফ এবং চ্যালেঞ্জ এবং আই ক্যান টেক দি চ্যালেঞ্জ দ্যাট উইল নট এফেক্ট দি সুন্দরবন। তো এই কথাটা কে বলতে পারে? মনোবল যার আছে, যে যিনি মানুষকে ভালোবাসে, মানুষের জন্য ভাবে। এইটাই যদি শেষ হয় তাহলে আমার আরো কথা বলতে হয় যে না আর মিনিট দিবেন নাকি? আমি একদম শেষে আপনাকে 1 মিনিট দিতে চাই, আমরা একদম আপনার সমাপনী শেষ বক্তব্য। আমি আরো কিছু বিষয় বলতে চাই। আপনারা জানেন যে রাজনীতি এবং উন্নয়নের রাজস্ব, জনগণের জন্য রাজস্ব দরকার, উন্নয়নের অক্সিজেন হচ্ছে রাজস্ব। এই উন্নয়নের অক্সিজেন রাজস্ব, এই রাজস্ব আহরণের জন্য আমরা কি করছি? অনেকের ধারণা বাংলাদেশ কাস্টমস শুধুমাত্র রাজস্ব আহরণ করে। আমার ডিজি মহোদয় বলেছে যে কাস্টমসের কাজ শুধু রাজস্ব আহরণ করা না, এরা ব্যবসা বাণিজ্যকে সহজীকরণের জন্য সাহায্য করে থাকে, বৈদেশিক বাণিজ্যকে উদারীকরণের জন্য সাহায্য করে থাকে, দেশীয় শিল্পের সুরক্ষা করে থাকে, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করে থাকে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান করে থাকে। এটা কিভাবে করে থাকে? আমি যখন সিলেটে ছিলাম তখন একজন ব্রিটিশ নাগরিক অনেক বন্দুকের গুলি নিয়ে এসেছিল। আমরা দেখলাম এই বন্দুকের গুলি কিভাবে হিথ্রো বিমানবন্দর অতিক্রম করে চলে এলো, ঢাকায় সিলেটে চলে আসলো। সিলেটে সেটা আমরা আটকে দিয়েছি এবং তাদের জেল হাজত হয়েছে। এইটা হলো আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা। আমরা কিন্তু কাস্টমসরা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছি, এইভাবেই দেশ এগিয়ে যাচ্ছে, এইভাবে জঙ্গিবাদকে আমরা দমন করছি। অসংখ্য ধন্যবাদ। আপনার একেবারে সমাপনী শেষ বক্তব্য। উনি ইতিমধ্যে বলেছেন যে কাস্টমস আসলে মূল দায়িত্ব দুটো, একটা হচ্ছে ট্রেড ফ্যাসিলিটেশন আর একটা হচ্ছে কন্ট্রোল। ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যমে আমাদের ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে এখানে দেশের শিল্পায়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে মূল দায়িত্ব, এবং সেটার জন্য কিন্তু জাতীয় রাজস্বের বিশেষ উদ্যোগ আছে। অটোমেশন একটা উদ্যোগ, জবাবদিহিতা একটা উদ্যোগ, একটা স্বচ্ছতা নিশ্চিত করা একটা উদ্যোগ, এবং সেটার মাধ্যমে সেটা কিন্তু নিশ্চিত হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে পার্টনারশিপ ডেভেলপমেন্টের মাধ্যমে। সেগুলো কিন্তু ব্যবসায়ীরা যারা আছেন তারাও কিন্তু এগিয়ে আসছেন। কাস্টমস এবং ব্যবসায়ীরা এখন কিন্তু একে অন্যের পরিপূরক। আগে একটা সময় ছিল, একটা অরাজকতা একটা ছিল, কেউ কাউকে হয়তো একজন আরেকজনকে হয়তো ভিন্ন চোখে দেখতো, বাট এখন কিন্তু উই আর পার্টনার, উই আর ওয়ার্কিং টুগেদার। ঠিক একই সঙ্গে আমরা যেহেতু এই যে ব্যাপক সংখ্যক প্যাসেঞ্জার যাতায়াত করছে যেরকম, তেমনি ট্রেডের ভলিউমও কিন্তু বেড়ে যাচ্ছে। এত বেশি ট্রেড হচ্ছে, এটাও কিন্তু উন্নয়নের একটা অংশ। কিন্তু এটাকে এর সুবাদে, ট্রেড ফ্যাসিলিটেশনের সুবাদে কেউ যাতে কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত না হতে পারে, সেই জন্য কিন্তু আমাদের কন্ট্রোল মেকানিজমটাও কিন্তু খুব স্ট্রংলি আমরা ইনস্টিটিউট করছি, এবং শুল্ক গোয়েন্দা এবং কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু এনবিআর পক্ষ থেকে এই জায়গাটায় কিন্তু খুব স্ট্রংলি মনিটর করছে, এবং যাতে করে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো অবৈধ পণ্য এনে দেশের ব্যবসা, সুস্থ ব্যবসা বাণিজ্যের পরিবেশটাকে নষ্ট না করতে পারে, দেশের পরিবেশকে নষ্ট না করতে পারে, দেশের স্বাস্থ্যকে নষ্ট না করতে পারে। সেই জন্য আমরা অত্যন্ত সচেতন আছি। অনুষ্ঠান শেষ করব এবং আমি শুধু আজকে ওনাদের আদর্শ রাজনীতির আদর্শ উন্নয়ন এইটার ব্যাপারে আমি ওনাদের ধন্যবাদ জানাচ্ছি, কেননা এই উন্নয়ন করতে গেলে রাজস্ব দরকার। এই রাজস্ব বিগত 10 বছরে 9 বছরে এমনভাবে ওনারা কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে, যার ফলে দেশের বাজেট
কোন 25% 20 হচ্ছে, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ওনাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, নিশ্চয়ই ওনারা এমন সততা এবং দেশপ্রেমের মাধ্যমে এটা করতেছেন। আর শেষ কথাটা বলতে চাই যে আমাদের জননেত্রী শেখ হাসিনা কেউরে জেলে পাঠিয়ে কেউরি পাঠিয়ে মানুষকে ঠিক করতে চায় না। উনি বিগত কয়েকদিনের মধ্যে দেখেন পুলিশ সপ্তাহে উনি কি বলেছে, পুলিশকে বলতেছে আন্তরিক হতে হবে, মানুষের কাছে আসতে হবে, তাদের সেবা করতে হবে। ছাত্রদের কি বলেছে, ছাত্রদের বলেছে লেখাপড়া তোমাদের করতে হবে এবং তোমাদের গ্রামে গঞ্জে যে তোমাদের সমাজে যারা নিম্ন স্তরে আছে, লেখাপড়া জানে না, তাদের লেখাপড়া শিখাতে হবে। তার অর্থ উনি একটা মানবিক মূল্যবোধের মাধ্যমে জাতিকে উপরের দিকে নিয়ে আসতে চাচ্ছেন এবং এইভাবে দেশ 16 কোটি মানুষকে উনি মানবিক মূল্যবোধে যদি উজ্জীবিত করতে পারেন, তাহলে আমাদের এই উন্নয়ন কোনো অবস্থাতেই কেউ ঠেকাতে পারবে না। আমি একটা আহ্বান জানাতে চাই, টেলিভিশনে যারা দর্শকবৃন্দ দেখছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন, সম্মানিত ব্যবসায়ী, তাদের কাছে আহ্বান, আপনারা সক্ষমতা অনুযায়ী ট্যাক্স দিন এবং আমাদেরকে সময় এক সেকেন্ড আমি শেষ করি। সেটা হচ্ছে যে উন্নয়নের কিন্তু এটাও একটা সিম্পটম যে আমরা কিন্তু আগে যে জায়গাটা হাত দিতে পারতাম না সেটা কিন্তু হাত দিচ্ছে। যেমন বিদেশিরা যে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, বিশেষ করে গাড়ির ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে যে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। অনুষ্ঠান শেষ করতে হবে আজকে। আপনাদের প্রত্যেককে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটি সকাল 9:30টায় পুনঃপ্রচারিত হবে। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।